প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন ৪৪তম পর্ব। গায়ে মানে না আপনি মোড়ল। ১৯৭২ সালে শেখ মুজিব যখন ক্ষমতাসীন হন, তখন তিনি ছিলেন নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় নেতা। তার আমলেই দেশের সংবিধান প্রণীত হয়েছিল। সেখানে তাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জনগণের উপর কোনো বাধ্যকতা আরোপ করা হয়নি। মাত্র ৩ বছরের মাথায় দুঃশাসনের জন্য তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসে। ৭৫-এর জানুয়ারিতে চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে স্বৈরাচারী একদলীয় বাকশাল কায়েম করে তিনি পারিবারিক রাজতন্ত্রই কায়েম করেছিলেন। স্বৈর শাসনের নাগপাশ থেকে জনগণকে মুক্ত করেছিল ১৫ই আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থান। অভ্যুত্থানের পর খন্দকার মুশতাক রাষ্ট্রপতি হয়েছিলেন। ৩ সশস্ত্র বাহিনীর প্রধান তার সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। বাকশালীয় সাংসদরা মুশতাক সরকারের বিরুদ্ধে সামান্য প্রতিবাদও করলেন না। শেখ মুজিবের মন্ত্রীদের বৃহদাংশ মুশতাক সরকারে যোগ দিলেন। রক্ষী বাহিনীর প্রধান কোনো প্রতিক্রিয়াও দেখালেন না। পক্ষান্তরে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, সেই কথা ওই সময়ে যাদের বয়স অন্তত ১০-১২ বছর তাদের স্পষ্ট মনে থাকার কথা। গত ১৫ই জুলাই ২০০১ সালে রাতে কেয়ারটেকার সরকার কায়েম হবার পরপরই স্বতঃস্ফূর্তভাবে জনগণ বিপুল সংখ্যায় মুক্তির আনন্দ যেভাবে প্রকাশ করেছে, ৭৫-এর আগস্টে জনগণ এর চেয়েও বহুগুণ বেশি আবেগ, উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠেছিল। উপরোক্ত প্রতিক্রিয়া এ কথাই প্রমাণ করে যে শেখ মুজিবকে জনগণ জাতির পিতা হিসেবে শ্রদ্ধা করেনি, বরং তার কুশাসন থেকে মুক্তি পেয়ে পরম স্বস্তি বোধ করেছে এবং আনন্দ উৎসবে মেতে উঠেছে। এতেও প্রমাণিত হয় যে শেখ মুজিব কখনোই জনগণের মনে জাতির পিতা হিসেবে স্বীকৃতি লাভ করেনি। তা না হলে তার নিহত হবার কারণে রাস্তায় নেমে জনগণ অবশ্যই বিলাপ করত। বিলাপ করা তো দূরের কথা, কেউ প্রকাশ্যে সেদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে বলেও নাকি জানা যায়নি। সমসাময়িক ভাবনা। ১৯৯৬ সালের নির্বাচনের প্রাক্কালে হিজাব ধারণ করে হাতে তাসবিহ নিয়ে নিজেদের অতীত ভুলভ্রান্তির জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে দেশবাসীর কাছে ভোট ভিক্ষা করেন শেখ হাসিনা। ছলনাময়ী আচরণ, অস্থায়ী সরকারাধীন প্রশাসনের দুর্নীতিবাজ সুযোগ সন্ধানী একটি গোষ্ঠীর চক্রান্তের পরেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পেরে কোয়ালিশন সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে সমর্থ হন হাসিনা ও তার দল আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর পর। কিন্তু ক্ষমতায় বসার পর মুহূর্তেই হিজাব ও তাসবির লেবাস পরিত্যাগ করে অল্প সময়ের মধ্যেই জনসম্মুখে শেখ হাসিনা এবং তার সহচারগণ স্বরূপে নিজেদের আত্মপ্রকাশ ঘটান। জনগণ বুঝতে পারেন আওয়ামী লীগের কোনো পরিবর্তন তো হয়নি, বরং জিজ্ঞাসা ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা জলার পেতনির চেয়েও আরও বেশি হিংস্র ও ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে। যার ফলে ২০০১ সালের নির্বাচনের ভোট বিপ্লবের মাধ্যমে তাদের রাহুগ্রাস এবং দেশ ও নিজেদের বাঁচাবার জন্য জাতি আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেয় ইতিহাসের আস্থা করে। শোচনীয় পরাজয় ঘটে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। ক্ষমতা গ্রহণের পরেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে উদযাপনের জন্য ঘোষিত সরকারি ছুটির দিন বাতিল করে দেয় আওয়ামী লীগ সরকার। সংবিধানের তোয়াক্কা না করে অবৈধভাবে ১৫ই আগস্টের জনসমর্থিত সফল বিপ্লবের নায়কদের বিরুদ্ধে শুরু করা হয় মুজিব হত্যা ও জেল হত্যা বিচারের প্রহসন। ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় একটা বিরল ঘটনা। এমন ঘটনা জাতীয় ইতিহাসে ঘটে বিশেষ কোনো ক্রান্তিলগ্নে, বিশেষ এক পটভূমিকায়। আজ অবধি ৭ই নভেম্বর নিয়ে নানা ধরনের বক্তৃতা, বিবৃতি ও প্রচারণা করা হলেও কি ছিল এর পটভূমি, কোন চেতনায় উদ্যত হয়ে, কিসের বিরুদ্ধে, কাদের নেতৃত্বে ঘটেছিল এই অভ্যুত্থান, সেই সম্পর্কে কিছুই বলা হয় না। দেশের তথাকথিত বুদ্ধিজীবী মহলও এই বিষয়টিকে রহস্যজনকভাবে পাশ কাটিয়ে যাচ্ছে সতর্কতার সাথে। ৭ই নভেম্বরের তাৎপর্য সঠিকভাবে উপলব্ধি করতে হলে দেশবাসী, বিশেষ করে বর্তমান প্রজন্মকে অবশ্যই পরিষ্কারভাবে জানতে হবে কয়েকটি প্রশ্নের জবাব। ১. কেন ঘটেছিল সিপাহী জনতার অভ্যুত্থান? ২. কী উদ্দেশ্যে, কোন চেতনা প্রেরণা জুগিয়েছিল এই অভূতপূর্ব বিপ্লব ঘটাতে? ৩. কিসের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল বিপ্লব? এবং ৪. অগ্রণী ভূমিকায় ছিলেন কারা? এই প্রশ্নগুলির জবাব খুঁজে না পেলে জাতীয় সংহতি দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতাই হয়ে থাকবে। জাতীয় চরিত্রে এর মূল্যবোধকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা কখনোই সম্ভব হবে না। এই নভেম্বরের চেতনা ও উদ্দেশ্য সম্পর্কে জানতে হলে ৭১-এর স্বাধীনতা সংগ্রাম থেকেই শুরু করতে হয়।
25শে মার্চ 1971-এর কালো রাত্রিতে তদানীন্তন পাকিস্তানের অর্বাচীন সামরিক জান্তার নির্দেশে সামরিক বাহিনী যখন হায়নার মতো নজিরবিহীন পাশবিক বর্বরতায় পূর্ব পাকিস্তানের জনগণের উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তখন প্রস্তুতিহীন জাতিকে তুপের মুখে অসহায় অবস্থায় ফেলে রেখে শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করে পশ্চিম পাকিস্তানের নিরাপদ আস্তানায় পাড়ি জমান। যাওয়ার প্রাক্কালে তিনি ছাত্র সমাজ ও আপামর জনগণের সব মিনতি ও অনুরোধ উপেক্ষা করে তার দলীয় নেতাদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যান। জাতীয় প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দেবার আকুতিকে শেখ মুজিব খারিজ করে দিয়েছিলেন এই বলে যে বন্দুকের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। শেখ মুজিবের স্ত্রী এবং পারিবারিক সদস্যগণ হলেন সরকারি অতিথি। তার এই ধরনের কাপুরুষোচিত বিশ্বাসঘাতকতায় জাতি ক্ষণিকের জন্য দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক সেই সন্ধিক্ষণে সেনাবাহিনীর এক অজ্ঞাত তরুণ অফিসার মেজর জিয়াউর রহমান দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনায় উদ্যত হয়ে আরও কয়েকজন সমমনা তরুণ সহকর্মীদের পরামর্শে ও সহযোগিতায় চট্টলার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিলেন স্বাধীনতার। জাতির প্রতি আহ্বান জানালেন প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার। তার সেই দিক নির্দেশনার ফলেই সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, প্রশাসনিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, আনসার, মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যদের কেন্দ্র করে সকল স্তরের জনগণ গড়ে তুলেছিলেন দেশব্যাপী জাতীয় প্রতিরোধ। তারই পরিণতিতে গড়ে ওঠে স্বাধীনতার সংগ্রাম। কিন্তু আমাদের মহান মুক্তি সংগ্রামের পূর্ণ সুযোগ গ্রহণ করে ভারতের কর্ণধার চাণক্য গোষ্ঠী বন্ধুত্বের আবরণে দীর্ঘদিনের লালিত স্বপ্ন চরিতার্থ করার জন্য প্রণয়ন করে সুদূরপ্রসারী এক নীল নকশা। মূল লক্ষ্য তাদের পরম শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে তার শক্তির ভিতকে দুর্বল করে অখণ্ড ভারত পুনঃপ্রতিষ্ঠা করার চিরন্তন খায়েশ কায়েমের পরিকল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, একই সাথে স্বাধীন বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করা। জাতীয় মুক্তি সংগ্রামের সব কৃতিত্বের একক দাবিদার হিসেবে স্বীকৃতি দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর ভারতীয় সমর্থন ও অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে তৎকালীন কলকাতা নিবাসী অস্থায়ী প্রবাসী সরকার এবং পরবর্তীকালে মুজিব সরকার ভারতের সেবা দাসের ভূমিকা পালনের দাসখত লিখে দেয়। শুধুমাত্র ক্ষমতার লোভে জাতীয় স্বার্থ বিসর্জন দিতে এবং লাখো শহীদের রক্ত ও হাজারো মা বোনের ইজ্জতের সাথে বেইমানি করতে এতটুকু দ্বিধাবোধ করেনি শেখ মুজিব ও আওয়ামী লীগ। শুধু কি তাই, ৭১ থেকে আজ অবধি জাতীয় মুক্তি সংগ্রামের একচ্ছত্র দাবিদার বানাবার নির্লজ্জ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। রাষ্ট্রীয় ক্ষমতা কবজা করে দেশকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করল মুজিব সরকার। মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ এবং বাকশালী একদলীয় স্বৈরশাসনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং বিভীষিকায় আজও আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে বাংলার মানুষ। শেখ মুজিবের উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাদের বিগত ৫ বছরের অপশাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মুজিব আমলের সেই বিভীষিকাময় ইতিহাসকেই বিশ্বাসযোগ্য করে তুলেছে বর্তমান প্রজন্মের কাছে। স্বাধীনতার পর শেখ মুজিব পাকিস্তান থেকে ভারত হয়ে ফেরার পথে সদ্যপ্রসূত দেশের জন্য দুটো উপহার নিয়ে আসলেন। এক, তিনি ভারতীয় শাসনতন্ত্রের ৪টি নীতিকে আমাদের শাসনতন্ত্রের মূল স্তম্ভে প্রতিষ্ঠিত করলেন। ২, তিনি ভারতীয় জাতীয় সঙ্গীত রচয়িতার একটি কবিতাকেই পছন্দ করে সেটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিলেন। এই ধরনের হঠকারিতা কার পক্ষে সম্ভব, একজন দেশপ্রেমিক না একজন দেশদ্রোহীর? এই বিচারের ভার থাকলো দেশবাসীর উপর। কিন্তু মুক্তিযুদ্ধের সময় থেকে চাণক্যদের ওই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন নিঃস্বার্থ আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই। তাদের পক্ষে প্রবাসী সরকার ও শেখ মুজিবের সেবা দাসত্ব মেনে নেওয়া সম্ভব হয়নি। তারা কখনোই শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতার নামে ইসলামাবাদের গোলামির পরিবর্তে দিল্লির দাসত্ব মেনে নিতে পারেনি। তাদের চেতনা ছিল সত্যিকার অর্থে স্বাধীন, সমৃদ্ধ, সুখী এক বাংলাদেশ। তাই স্বাধীনতা উত্তরকালে তারাই আওয়ামী বাকশালীদের স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গড়ে তোলেন সংগঠিত প্রতিরোধ সংগ্রাম। কিন্তু রাষ্ট্রীয় শ্বেত সন্ত্রাসের জাতাকলে প্রতিপক্ষের শক্তিকে ক্রমান্বয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছিল সুপরিকল্পিতভাবে। তাদের বেশিরভাগই ছিল জানবাজ মুক্তিযোদ্ধা। ২৫ বছরের দীর্ঘমেয়াদী অসম চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বন্ধক রেখেছিল আওয়ামী লীগই। লাল বাহিনী, নীল বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, রক্ষী বাহিনী সহ নানা রকমের বাহিনী গঠনের দ্বারা দুঃসহ নৈরাজ্য সৃষ্টি করার মধ্য দিয়ে বিনা বিচারে ৪০,০০০ রাজনৈতিক কর্মীর প্রাণ সংহার করার কালো ইতিহাস আওয়ামী বাকশালীদের দ্বারাই সৃষ্টি হয়েছিল। বন্দী অবস্থায় রাজনৈতিক নেতা জনাব সিরাজ শিকদারকে নির্মমভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করার পর শেখ মুজিব স্বয়ং সংসদ অধিবেশনে ক্ষমতার দম্ভে বলেছিলেন, কোথায় আজ সিরাজ শিকদার?
23/1/1992 তারিখে জাতীয় সংসদের অধিবেশনে 72 থেকে 75 সালের আওয়ামী বাকশালী দুঃশাসন প্রসঙ্গে জনাব মওদুদ আহমেদ বলেন, 1974 সালের 28শে ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করার পর 29শে ডিসেম্বর ভোরে আমাকে বিনা অপরাধে বিশেষ ক্ষমতা আইনে বন্দী করা হয়েছিল। অথচ সরকার আমার বিরুদ্ধে কোনো অভিযোগে আনতে পারেনি সেদিন। এই তুফাইল সাহেব এই রক্ষী বাহিনীর ইনচার্জ ছিলেন, আর এই বাহিনীর হাতেই এই দেশের 40,000 নিরীহ মানুষ জীবন হারিয়েছে। 72 থেকে 75-এর 15ই আগস্ট অবধি আওয়ামী বাকশালীর শাসন এই দেশের ইতিহাসে সবচাইতে কালো অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। জনসমর্থন ছাড়া কোনো ব্যবস্থাই দীর্ঘস্থায়ী হতে পারে না। জাতীয় বেঈমান ও বিশ্বাসঘাতকরা যখন জাতির কাঁধে একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্রের বোঝা চাপিয়ে দেয়, জাতীয় স্বার্থ বিকিয়ে দেয়, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য মীর জাফর বা রাজাকার আলবদরদের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তাদের অন্যায়, অত্যাচার, শোষণ, নির্যাতন থেকে জাতিকে বাঁচানোর তাগিদে তাদের দুঃশাসন উৎখাত করার জন্য দেশপ্রেমিকদের বিপ্লবের পথ অবলম্বন করতে হয়েছে যুগে যুগে। একই যুক্তিতে 1975 সালের 15ই আগস্ট বিপ্লব সংগঠিত করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের নেতৃত্বে। দেশ ও জাতি মুক্তি পেয়েছিল দাসত্বের নাগপাশ ও স্বৈরা শাসনের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে। বাকশাল সরকারের উৎখাত ও মুশতাক সরকারের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন একথাই প্রমাণ করেছিল। জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বাকশালের কোনো সম্পর্ক ছিল না। একদলীয় শাসন ব্যবস্থার প্রতি জনসমর্থনও ছিল না। এমনকি আওয়ামী লীগের বৃহদাংশের সমর্থন ছিল না শেখ মুজিবুর রহমানের একদলীয় স্বৈর শাসনের প্রতি। 15ই আগস্টের অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত জনসমর্থন পেয়ে একটি জনপ্রিয় বিপ্লবে পরিণত হয়। 14ই আগস্ট রাতে ঢাকা ব্রিগেডের নাইট প্যারেড। তাই 15ই আগস্ট সুবে সাদেক বিপ্লবের দিন ঠিক করা হলো। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। বিপ্লবের শেষ পর্যায়ের সব প্রস্তুতি শেষ করে আল্লাহ তাআলার নাম নিয়ে বিপ্লব শুরু করা হলো। প্রভাতের প্রথম প্রহরে সমগ্র জাতি তখন গভীর নিদ্রায় নিমজ্জিত। সশস্ত্র প্রতিরোধ শুরু করা হলো প্রথম প্রতিপক্ষের তরফ থেকে। গুলিতে 3 জন বিপ্লবী শহীদ হলেন। শুরু হলো পাল্টা আক্রমণ। অল্প সময়ের মধ্যে সফল অভ্যুত্থানে ঐতিহাসিক পট পরিবর্তন ঘটল। রেডিও বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানো হলো শেখ মুজিব সরকারের পতনের কথা। একই সাথে ঘোষণা করা হলো খন্দকার মুশতাক আহমেদ অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। কারফিউ জারি করা হলো দেশের বৃহত্তর স্বার্থে। জনগণের কাছে আবেদন জানানো হলো বিপ্লবের সমর্থনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক জীবনের নিরাপত্তা রক্ষার কাজে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য। স্বৈরাচারী মুজিব সরকারের পতন ঘটেছে জানতে পেরে সমগ্র জাতি সেদিন স্বতঃস্ফূর্তভাবে বিপ্লবকে অভিনন্দন জানিয়েছিলেন। আনন্দের আতিশয্যে ঢাকার রাস্তায় লোকের ঢল নেমেছিল। জনগণ সারা দেশ জুড়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন স্বৈরা শাসনের নাগপাশ থেকে মুক্তি পেয়ে। মসজিদে মসজিদে লোকজন সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছিলেন। মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল মহল্লায় মহল্লায়। শেখ মুজিব ও তার দূষরদের জন্য সেদিন বাংলাদেশের জনগণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেও ভুলে গিয়েছিলেন। সবারই এক কথা, দেশ জালিমের হাত থেকে বেঁচে গেছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।